হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই তোমাদের সকলকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আবারও একটা নতুন দিনের কর্মব্যস্ততা নিয়ে চলে আসলাম। আর সুন্দরবনে থাকি মানে গ্রামের ছোটোখাটো খুঁটিনাটি সমস্ত কাজ কিন্তু করে নিতে হয় আমাদেরকে। তো শিক্ষিত বা অশিক্ষিত বা কর্মরত নয় এমনটা কোনো ব্যাপার নয়, কিন্তু সবটা মিলেমিশেই কাজকর্ম করতে হয়। তো মানে আমিও তার অন্যথা নই। এই যে দেখো, শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে যেমন ধানের কাজ করে এসেছি তোমরা দেখেছো, শ্বশুর বাড়িতে এসেও একটুখানি হেল্প করে দিচ্ছি। এই যে শ্বশুরমশাই আর শাশুড়িমা ধান ঝাড়াচ্ছেন, আর আমি দেখো এখানে ধানের ওই যে হয় না খড়গুলো, ওগুলো দেখো ধান থেকে একটুখানি বেছে বেছে পরিষ্কার করে নিচ্ছি। গত দুদিন ধরে উঠোনে রাখা ধানগুলো সমস্ত কিন্তু এইভাবে বেছে পরিষ্কার করে নেওয়ার কাজ চলছে। সকাল থেকে সেরকমভাবে কাজবাজ কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে সকাল থেকে কাজবাজ বলতে ঘরের উঠোনে ধান ঝাড়ানো হচ্ছে আর কি, দেখতেই পেলে। তো এখন টাইম হয়ে গিয়েছে 10টা 44, আর সকালবেলা থেকে কোনো কিছুই তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি। আসলে কি বলতো, উঠোনের কাজ হচ্ছে তো, আর হচ্ছে সারাক্ষণ ধান ঝাড়ানো হচ্ছে, ধুলো বালি চারিদিকটায়। কাজ তো সবই কমপ্লিট করেছি, উঠোনটা ঝাড় দেওয়া বাদ দিয়ে। ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে বাসন মাজা, সবজি টবজি সব কেটে নিয়েছি, আর একটা সবজি কাটতে হবে। দুপুরে রান্নার সমস্ত জোগাড় কমপ্লিট। শ্বশুরমশাই গেলেন মাছ মারতে, মানে মাছ ধরতে। তো মাছ ধরে আসলেই রান্নাটা বসাবো। এখন আর আপাতত ধান ঝাড়ানো হচ্ছে না, দুদিন ধরেই হচ্ছে, আমি করিনি দুদিনই। তো আজকের একটুখানি তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি নেই, চলে গিয়েছে, তাই আমি একটুখানি করে দিলাম আর কি। তো সে যাই হোক, এবারে রান্না করব দুপুরের। আর শরীরটা না অতটাও ভালো নয়, কেন জানি না। আজকে দুদিন ধরে না আমার মুখ দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা, আমি বুঝতে পারছি, মানে ক্যামেরাতে নিজেকে দেখে বুঝতে পারছি। দুদিন ধরেই শরীরটা যেন মনে হচ্ছে ঠিকঠাক নেই, কেমন যেন একটা অস্বস্তিতে ভুগছি, কেমন যে একটা অস্বস্তি হচ্ছে। মানে ওই যে বলে না, শরীর পুরো ভার হয়ে আছে, শান্তি পাচ্ছি না, এরকম একটা মনে হচ্ছে, কেন জানি না। তো এই কারণে কোনো কাজে এনার্জিও পাচ্ছি না। গতকালকে যে কি কষ্ট করে কাজবাজ করেছি, মানে একমাত্র ভগবান জানে। আমি যে মানে পুকুর পাড় থেকে ঘরে আসছি কীভাবে আমি নিজে বলতে পারছি না। কোনো রকম রান্নাবান্না কালকে কমপ্লিট করে স্নান সেরে সেই যে শুয়েছি, আমি একদম সন্ধেবেলা উঠেছি, এতটাই শরীর খারাপ ছিল। তো সে যাই হোক, অনেকটা কথা বললাম, আর রান্নাবান্নাটা করি, চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখা যাক কী মাছ ধরতে পারে, দেখাবো অবশ্যই। মাছ না এখন শীতের সময় জাল ফেললেও পড়তে চায় না, প্রচুর সমস্যা। মানে জাল ফেলে ফেলে মানুষের কষ্ট, দেখতেই পাচ্ছ ধান ঝাড়ানোর কাজ করছে শ্বশুরমশাই, এমনিই বয়স হয়ে গিয়েছে, আর তারপরে কষ্টও তো প্রচুর হয়। তো দেখা যাক কি মাছ পায়, ছোট বড় যাই মাছ পাবে তাই দিয়ে একটা রান্না হয়ে যাবে, যেহেতু তোমাদের দাদাভাই চলে গেল আজকে কলকাতাতে। ঘরে 3জন মানুষ, যা হবে তাতেই হয়ে যাবে আর কি, এরকম একটা ব্যাপার। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর কাজবাজ তো সব হচ্ছে। তো দেখো শ্বশুরমশাই এই যে নদীতে গিয়েছিলেন, পুকুরে তো একেবারে জাল ফেলে ফেলে কয়েকটা মৌটি মাছ ছাড়া কিছুই পেলো না। তারপরে এই যে পাশেই যেহেতু নদী রয়েছে, নদীতে গিয়েছিল, নদী থেকে দেখো একটা বড় এখানে বাগদা চিংড়ি পেয়েছে, আর অনেকগুলো কিন্তু ছোট চিংড়ি পেয়েছে, লাল চিংড়ি পেয়েছে। এই যে মোটামুটি না নদীর এই জ্যান্ত চিংড়ি দিয়ে তরকারি না এত সুন্দর হয় কি বলবো, মানে যেমন তেমন করেই রান্না করলে খেতে ভালো লাগে। বুঝতেই পারছো, নদীর এমনি নোনা মাছের অনেক বেশি স্বাদ, নোনা মাছ অনেক বেশি ভালো লাগে খেতে। আমার তো অন্তত লাগে মিষ্টি মাছের থেকে নোনা মাছ খেতে আমার অনেক 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 বেশি ভালো লাগে। তো ওই কারণে একদম নদীর জ্যান্ত চিংড়ি তো বেশ ভালো লাগবে তরকারিতে খেতে। তো দেখো এখানে কলা নিয়ে নিয়েছি, কলা আর আলু কেটে নিয়েছি, চিংড়ি দিয়ে রান্না করব, আর ওলকপি ভাজা করব। মানে ওলকপি ভাজাটা না সকালবেলাই কেটে রেখেছিলাম, হচ্ছে সকালের খাবারের জন্য, কিন্তু তারপরে শাশুড়িমা বললো যে একটু ডিমের অমলেট করে খেয়ে নিলেই হয়ে যাবে। মানে আমি একা ডিমের অমলেট করে খেয়েছি, আর শ্বশুর আর শাশুড়ি দুজনে গুড় দিয়ে খেয়েছে। তো ওই কারণে সকালবেলা কেটে রেখেছিলাম, ভাজা হয়নি। তো দুপুরবেলা ভাবলাম যে ওটা কপিটা ভেজে নিই, আর এখানে কলা আলু চিংড়ি দিয়ে রান্না করে ফেলি। এই হচ্ছে দুপুরের মেনু।
শ্বশুরবাড়ি যতই ভালো হোক বা শ্বশুর শাশুড়ি যতই ভালো হোক, যত্ন করুক, তবুও না যদি নিজের হাজব্যান্ড না থাকে পুরো একদম সারা বাড়িতে নিঃসঙ্গ একা মনে হয়। বাপের বাড়িতে তেমনটা একেবারেই মনে হয় না। বাপের বাড়িতে যদি মানে মা আর বাবা থাকে তাহলে কিন্তু আর কারুর দরকার লাগে না মানে তখন একেবারেই অন্যরকম আনন্দে ভালোভাবেই থাকা যায়। কিন্তু শ্বশুর বাড়িতে যে যতই ভালোবাসুক না কেন, এটা আমার মনে হয়, আমার দিক থেকে আমি বলছি, যদি হাজব্যান্ড না থাকে না তাহলে একদম একাকিত্ব আর নিঃসঙ্গ এমনভাবেই ভর করে, ভালোই লাগে না। নিজের ঘরে এসেও মানে দুটো যে কথা বলবো কারোর সাথে তেমনটা নয়। আর শাশুড়ি মা বা শ্বশুরমশাইয়ের সাথে কতই আর কথা বলা যায়, সারাদিনে ওই দু চারটে ব্যাস অতটুকুনি। আর তোমাদের দাদাভাই থাকলে তবু দুজনের অনেক কথা গল্প যা হয় আর কি। প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফ আগে নিজেদের মানে বন্ধু হতে হয়, তারপরে তো হাজব্যান্ড। তো যাই হোক সেটা এবারে হচ্ছে অনেক দিন যাবৎ, মানে অনেক দিনের জন্যই ও চলে গেল। জানি না কবে আসবে, অবশ্যই আসলেও তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক সকালে গিয়েছে তো ওই জন্য যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেক সকালেই চলে গিয়েছে। তো দেখো এখানে এই যে চিংড়িগুলো একদম লবণ হলুদ মাখিয়ে ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি। আর টাটকা চিংড়ি কি সুন্দর, কাটতে যেমন ভালো না, ভাজতেও তেমন ভালো লাগে। সত্যি বলছি যে এমনি মানে বাজার থেকে কেনা চিংড়ি নরম, মাথা ভেঙে পড়ে, কাটতে প্রচণ্ড অসুবিধা হয়, কিন্তু এই যে টাটকা চিংড়ি না কাটতে বেশ ভালো লাগে। এখানে দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু ফোড়ন দিয়েছিলাম, ব্যাস দিয়ে এই যে কলাটা আগে থেকে হলুদ দিয়ে একটুখানি ওর কষ জলটা বের করে ফেলে দিয়েছি। তারপরে দেখো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি দিয়ে জল দিয়ে দেবো, ব্যাস অল্প মাখো মাখো করে তরকারিটা করে নেবো। আর কলার তরকারিতে মানে যে কোনো কলার তরকারিতে জিরে বাটাটা অবশ্যই মাস্ট। জিরে বাটা দিলেই না কলার তরকারি আরও বেশি টেস্ট হয়। তো নামানোর আগে একটু জিরে বাটা দেবো, এখনও কিন্তু জিরে বাটিনি। ওই যে বাইরে ধানের কাজ কমপ্লিট করে এসে রান্না করছি না, একটুখানি ব্যস্ততা রয়েছে, মানে একটু তাড়াহুড়ো করেই করছি। এমনিতেও অনেকটাই বেলা হয়ে গিয়েছে, বেলা বলতে প্রায় ধরো ওই যে 1:45 মতন বাজতে যাচ্ছে, মানে 1:30টার থেকে ওই 1টার দিক থেকে রান্নাটা চাপিয়েছিলাম। আর এই যে দেখো রান্নাটা সবে কমপ্লিট, এখনও ওলকপি ভাজা রয়েছে, সেটা তো এখনও কমপ্লিট হয়নি। মোটামুটি আজকে রান্না করে খেয়ে উঠতে তো 3টে তো অবশ্যই বাজবে। আর এখনও স্নানে যাইনি, মানে বুঝতে পারছো, সবেমাত্র এই ভাত হলো আর একটা তরকারি হয়ে গেল। এবার কপিটা ভাজবো, কপি ভাজতে ভাজতেই এই সব জিনিসপত্র মানে রান্নাঘরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা জিনিসপত্রগুলো গুছিয়ে নেব। আসলে কি বলো তো, ওই যে উঠোনে না খড়ের কাজ হলে মানে ধানের কাজ হলে প্রচুর সমস্যা, ধুলোবালি এত ওড়ে, কত আর পরিষ্কার করে রাখা যায় বলো। যতদিন না পর্যন্ত কাজটা কমপ্লিট হয়ে ধান গোছানো হচ্ছে ততদিন পর্যন্ত এরকম সমস্যা চলতে থাকবে, কিছু করার নেই। তো দেখো ওই তরকারিটা নামিয়ে রেখে দিয়ে তারপরে দেখো একটুখানি পেঁয়াজ লঙ্কা তেলে নেড়ে নিয়ে আর কপিটা দিয়ে দিলাম। এবার কপিটা কিছুই নয়, একটুখানি হলুদের গুঁড়ো দেবো আর একটু লবণ দেবো, দিয়ে ঢাকা মেরে একটু বেশি তেল দিয়ে নেড়ে নেড়ে ভেজে নেব। তো দেখো ভাজাটা যা কমপ্লিট, সব গোছানো কমপ্লিট। এই যে দেখো এদিকটা সব কিছু গুছিয়ে তুলে দিচ্ছি। আর আজকের না ফ্যান গালতে গিয়ে পাত্রটা ছোট হয়ে গেছে, মানে ফ্যান রাখার জায়গাটা, বালতিটা মনে হচ্ছে শাশুড়ি মা নিয়ে গিয়েছে ছাগলের কাছে, ওই কারণে ওই যে ছোট পুচকে হাঁড়িতে করে না ফ্যান গালতে গিয়ে ফ্যানটা অনেকটা পড়েও গেল। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই জায়গাটা গোবর দিয়ে নেবো। এখন আর গোবর দিতে ইচ্ছে হচ্ছে না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গিয়েছে। স্নানে যাব কখন জানি না, স্নানের জল বাথরুমে রেখে এসেছি, যদিও ঝটপট করে স্নানটা সেরে নেব। আর বললামই যে শরীরটা অতটাও ভালো নয়, কেমন যেন মানে কি বলবো, জোর পাচ্ছি না কোনো কিছুতে। আর তার উপরে তোমাদের দাদাভাই নেই, মানে বুঝতেই পারছো আরও যেন জোর কমে গিয়েছে। দেখো তোমাদের দাদাভাই ছিল, দুজনে মিলে একসঙ্গে বসে কি সুন্দর খেয়ে নিতাম। আর এখন এই যে একা একা বসে খেতে হচ্ছে, কারণ শ্বশুরমশাই কখনো আমাদের সাথে বসে খান না, উনি হচ্ছে টিভি দেখতে দেখতেই খেয়ে নেন টেবিলের ধারে, সেটা আগে হোক বা পরে হোক। আমাদের সাথে আমি তো দেখিনি আজ পর্যন্ত বসে একসাথে খেতে। আর শাশুড়ি মা এদিক ওদিক সেদিক কাজে ব্যস্ত, বুঝতেই পারছো উঠোনে ধান, ওই কারণে একা একাই খেয়ে নিতে হলো, কিছু করার নেই। তোমাদের দাদাভাই থাকলে তবুও বকে হেঁকে শাশুড়ি মাকে ডেকে নিয়ে এসে তোমাদের দাদাভাই আমি শাশুড়ি মা 3জনে খাই, বা তোমাদের দাদাভাই আর আমি খাই। আর এখন কিছু করার নেই, একা একাই খেতে হলো। এরকমই হয় জানো তো, একা একাই খেতে হয় বেশিরভাগ, তোমাদের দাদাভাই না থাকলে যে যার কাজে সে তার ব্যস্ত থাকে, একসঙ্গে খাওয়াটা খুবই কম হয়। সে যাই হোক, দেখো এখানে বিছানার চাদর এই যে গুছিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে ওই যে বালিশের কভার, এগুলো না গতদিন কেচেছিলাম, মানে গুছিয়ে যে রাখবো সেটুকুনিও সময় ছিল না। ওই যে 2 দিন ধরে শুকিয়েছি, শুকিয়ে বারান্দায় রেখে দিয়েছিলাম ঝাঁপ করে, সেখান থেকে এই তুলে নিয়ে এসে ভাবলাম যে এখন সময়টা অনেকটা আছে, তো এই সন্ধেবেলাটা জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। আজকের না সন্ধেবেলায় রান্না নেই, কি মজা তো সন্ধেবেলায় রান্না না থাকলে না বেশ মজাই হয়। সন্ধেবেলা কেন, যে কোনো বেলাতেই রান্না না থাকলে বেশ মজাই হয়, আমার তো অন্তত
অন্তত হয়। কেন বলো তো রান্না বন্ধ? কারণ হচ্ছে পাশেই, আমাদের এখানে পাশেই হচ্ছে বনবিবি দেবী পুজো। তোমরা অনেকেই যারা হচ্ছে শহুরে বন্ধু বনবিবি ঠাকুরটার হয়তো নাম শুনেছো, সেইভাবে পুজো দেখোনি। এটা না সুন্দরবন এলাকাতে বা প্রত্যন্ত গ্রামে বা জঙ্গলমহল এলাকাতে প্রচুরভাবে কিন্তু এই দেবীর পুজো প্রচলন রয়েছে। দেখো আমার কাজবাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে রেডি হয়ে যাব। দেখো বন্ধুরা, আমরা সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি, মেলায় যাব। এখানে আমাদের এখানে হচ্ছে বনবিবি মেলা, তো সেখানে হবে খিচুড়ি ভোগ। সবটা তোমাদেরকে দেখাবো, আর ঠাকুর তো অবশ্যই দর্শন করাবো। আমাদের আবির আছে, এদিকে দেখাও সাথী আছে। আমরা অন্ধকারে ভিডিও করছি, কারণ কি ঘরের মধ্যে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম সেজন্য। যে কথাটা তোমাদের বলছিলাম, বলতে বলতেই বলা বন্ধ করে দিলাম। এই যে বনবিবি ঠাকুর, এটা হচ্ছে গ্রাম অঞ্চলে বা হচ্ছে নদীর সাইডে যারা থাকে সেই সব জায়গায় কিন্তু এই দেবীর পুজো প্রচুর প্রচলন, আর সেই সঙ্গে জঙ্গলমহল এলাকায়, মানে জঙ্গলের দেবী হচ্ছে বনবিবি। চলো গল্প অনেক শোনাচ্ছি, তার আগে ঠাকুরের সাথে তোমাদের একটুখানি পরিচয় করিয়ে দিই যারা জানো না। এই যে দেখো, ওই যে বনবিবি ঠাকুর একদম সামনে, আর নিচে দেখো হাত জোর করে একটা ছোট্ট পুচকু বাচ্চার মতন রয়েছে, ওটা হচ্ছে দুঃখে, ওর নাম হচ্ছে দুঃখে। হচ্ছে দুঃখে মানে প্রথম প্রচলন করেছিলেন এই বনবিবি ঠাকুর। আর তারপরে দেখো ওই যে সাজঙ্গলি, যেটা ওই যে চাপদারি ঠাকুরটা রয়েছে ওটা হচ্ছে সাজঙ্গলি, আর সাজঙ্গলির পাশে রয়েছে দক্ষিণা রায়। তো এরকম কিন্তু ঠাকুরগুলোর নাম রয়েছে। তোমরা তো অনেকেই জানো না, অনেকেই দেখোনি, তাই তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। সে যাই হোক, দেখো তারপরে এই যে মেলাতে চলে এসেছিলাম। মেলাতে দেখো ঠাকুরের ওখান থেকে সবাইকে হচ্ছে আবির দেওয়া হচ্ছিল, আর আমার হচ্ছে ভাসুরের ছেলে রয়েছে, শাশুড়ি মা, আমরা 3-4 জন মিলে চলে গিয়েছিলাম। এই যে এবারে চলো তোমাদের সাথে একটুখানি ছোট করে গল্প করে নেই এই বনবিবি ঠাকুরের কেন মানুষ পুজো করে। বনবিবি ঠাকুরের বাহন যেহেতু হচ্ছে দক্ষিণা রায়, যেটাকে বাঘ বলা হচ্ছে, মানে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ মহাশয়। তো ওই কারণে যারা জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায়, জঙ্গলের যে ছোট ছোট ঝোড়া রয়েছে নদী ভেঙে, তো সেই জঙ্গলে তো রয়েছে সুন্দরবনের একদম পুরো বিখ্যাত প্রাণী হচ্ছে বাঘ। তো ওই কারণে এই দেবী বা এই বনবিবি ঠাকুরের পুজো করা হয়। সেই বাঘকে মানে সন্তুষ্ট করার জন্য এই দেবীর আরাধনা করা হয়। সবশেষে দেখো এখানে প্রচুর মানুষের আয়োজন করে প্রত্যেক বছরই, মানে দেবীর হচ্ছে ভোগ বা প্রসাদ যাই বলো না কেন, প্রসাদই বলবো বা ভোগ, সেটা হচ্ছে খিচুড়ি ভোগের জন্য। সবাই এখানে সারা গ্রামের লোক বসে গিয়েছে খাওয়া দাওয়ার জন্য। ফাইনালি মেলা থেকে বাড়ি চলে আসলাম, আর মেলাতে প্রচুর পরিমাণে খিচুড়ি খাওয়া হয়ে গিয়েছে। বুঝতেই পারছো পুজোর প্রসাদ মানে কি বলতো, একটা অন্যরকম। বাড়িতে খিচুড়ি বানিয়ে খাওয়া একটা অন্যরকম, আর পুজোর যে প্রসাদ খিচুড়ি সেটা খাওয়া সত্যিই অন্যরকম। আর এতজন মানুষের মধ্যে কি বলবো তোমাদেরকে, খুব ভালো লাগে। কিন্তু বছরের একটা দিন আমার শ্বশুরবাড়ির এখানে বেশ মজাই হয়, বেশ আনন্দই হয়, ভালো লাগে। মানে কি বলতো, যে সুন্দরবনের ছোট ছোট জিনিসগুলো না সত্যিই অনেকটা বেশি আনন্দদায়ক, অনেক বেশি একটা হয় না মেলবন্ধন, এগুলো হচ্ছে মেলবন্ধনের একটা চাবিকাঠি যাকে বলা হয়। শুধু পুজো নয়, শুধু উৎসব নয়, সঙ্গে প্রচুর মানুষের আগমন, প্রচুর প্রচুর মানুষের সমাগম, চেনা অচেনা, পরিচিত অপরিচিত সকলের সাথে কিন্তু মানুষের দেখা হওয়া, কথা বলা, চেনা লাগে না। মানুষ মানে কি বলবো, একই জায়গায় থাকার ফলে একে অপরের মুখ চেনা, তাতে করেই মানে কি বলবো, অচেনা মানুষও চেনা হয়ে যায়, আর চেনা মানুষও চেনাই থাকে। তো সে যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম, এমনিতেও ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের সুন্দরবনের জঙ্গল দেবীকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভগবান মা দেবী মানেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যিনি হচ্ছে মানে কি বলবো সবার উপরেই, যার আশীর্বাদের হাত থাকে। তো সেই দেবী কি বলবো, সেই দেবীর পুরো থিম, পুরো সবটাই তোমাদের সাথে গল্প করলাম। আরও বেশি কিছু অবশ্যই কোনো না কোনো ব্লগে বলবো, যেহেতু আমরা সুন্দরবনে থাকি। ফাইনালি তো অনেক কিছু এর অজানা তথ্য আছে, অজানা কথা রয়েছে, সবটাই তোমাদেরকে বলবো কোনো না কোনোভাবে, কোনো না কোনো ব্লগে। অবশ্যই তার জন্য, জানার জন্য অবশ্যই যারা প্রথমবার আমার ব্লগ দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সুন্দরবনের ছোট্ট একটি প্রান্তে পড়ে থাকা আমি আমার মতন একটা মেয়েকে একটু সাপোর্ট করে, একটু পাশে থেকো, এতটুকুনি বলার। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ সকলকে গুড নাইট, টাটা।